হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আবারও আপনাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং উপকারী কিচেন টিপস নিয়ে চলে আসলাম। আশা করি টিপসগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর সবগুলো টিপস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেবু খাওয়ার পর সাধারণত আমরা এই খোসাগুলো ফেলে দিই। আমি বলবো কিছুতেই লেবু খাওয়ার পরে লেবুর এই খোসাগুলো ফেলবেন না। লেবুর পরিমাণ যদি কম হয় তাহলে আপনারা ফ্রিজে জমিয়ে রেখে দিতে পারেন। আর যখন অনেকগুলো লেবুর খোসা জমে যাবে তখন আপনারা যে কাজটি করতে পারেন তা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটি পাত্রে পানি নিয়েছি আর লেবুর খোসাগুলো এই পাত্রের ভিতর দিয়ে দিব। লেবুর খোসা যে বেশি হতে হবে এমন কোনো কথা নেই, লেবুর খোসা কম হলেও এমনটা করা যায়। এরপরে দেখুন আমি পাত্রটিকে চুলার উপর বসিয়ে দিয়েছি। এরপরে এই লেবুর খোসা সহ পানি আমি 10 মিনিটের মতো জাল দিয়ে পুরোপুরি ফুটিয়ে নিব। 10 মিনিট মতো আমি এই লেবুর খোসাগুলো পানিতে ফুটিয়ে নিয়েছি। এখন এই লেবুর খোসাগুলো তুলে নিতে হবে। আর এই পানি যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন একটা স্প্রে বোতলে ভরে নিয়ে রান্নাঘরের আনাচে কানাচে চুলার পাশ দিয়ে বা বেসিনের পাশ দিয়ে এই পানিটাকে দিয়ে দিবেন। আর শুধু যে স্প্রে বোতলে দিতে হবে তা না, আপনারা কিন্তু জালি ব্যাগ বা যে কোনো স্ক্রাবার দিয়েও এই পানিটাকে রান্নাঘরের বিভিন্ন জায়গায় লাগাতে পারেন। তাহলে রান্নাঘরের যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধগুলো চলে যাবে। তাছাড়া মশা মাছিও আসবে না। অনেক সময় কিন্তু মাছ মাংস কাটার পরে দেখবেন রান্নাঘরে এক ধরনের গন্ধ হয়ে থাকে, তখন যদি এই পানিটা সব জায়গায় ছিটিয়ে দিয়ে রাখেন তাহলে দেখবেন গন্ধগুলো একদমই চলে গেছে। চলে এসেছি পরের টিপসে। অনেক সময় দেখা যায় টোস্ট বিস্কুট ড্যাম হয়ে যায় বা একটু নরম হয়ে যায়, বিশেষ করে কৌটার ঢাকনা যদি ঠিকমতো লাগানো না থাকে। আমার পিচ্চি ছেলেটা মাঝে মাঝে বিস্কুট নেয় আর ঢাকনা ঠিকমতো লাগিয়ে রাখে না, যার ফলে দেখা যায় বিস্কুটগুলো নরম হয়ে গেছে। আপনাদেরও যদি এমন কোনো কারণে টোস্ট বিস্কুট নরম হয়ে যায় তাহলে এই টোস্ট বিস্কুটগুলো ফেলে দিবেন না। এগুলো আবারও মচমচে করে নিতে পারবেন। আর কিভাবে নিতে পারবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অল্প একটু সময় ব্যয় করে আর সামান্য একটা কাজ করে নিলেই কিন্তু এই বিস্কুটগুলো আবারও খাওয়ার উপযোগী হয়ে যাবে, একদমই মচমচে হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কাজ করতে হবে। দেখুন, চুলায় একটা ফ্রাই প্যানের উপরে আমি এই নরম হয়ে যাওয়া বিস্কুটগুলো দিয়ে নিয়েছি। তবে এক্ষেত্রে কিন্তু আপনারা তাওয়াও ব্যবহার করতে পারেন, তাওয়ার উপর দিতে পারেন। আর এই সময় চুলার জালটা একদমই লো ফ্লেমে থাকবে। আমি আবারও বলছি একদমই লো ফ্লেমে থাকবে। এমন লো ফ্লেমে দেখুন আমি হাত দিচ্ছি, অর্থাৎ হাতটা দেওয়া যায়। চুলার জাল কিন্তু বাড়ানো যাবে না, এতটাই কম জাল দিতে হবে যেন এগুলোতে হাত দেওয়া যায়। 5-6 মিনিট এভাবে জাল দিয়ে এক পাশ উল্টিয়ে দিবেন, বিপরীত পাশও আবার 5-6 মিনিট জাল দিয়ে নেবেন। দেখবেন বিস্কুটগুলো একদমই মুচমুচে হয়ে গেছে। মনে হবে যে বাজার থেকে কিনে নিয়ে আসা টোস্ট বিস্কুট যেমন থাকে ঠিক তেমনটাই হয়ে গেছে। যদি আপনাদের বাসার টোস্ট বিস্কুট কখনো নরম হয়ে যায় তাহলে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন, আশা করি অনেক উপকার পাবেন। আম যদি খুব বেশি পেকে নরম হয়ে যায় তাহলে কাটার সময় কিন্তু একটু সমস্যা হয়। আমি আপনাদের এখন আম কাটার এমন একটি কৌশল দেখাবো যেভাবে কেটে আপনারা আপনাদের বাসায় গেস্ট আসলে তাদের সামনে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। দেখুন, আমি আমের একটা সাইড কেটে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন। এই আমটা একদমই নরম হয়ে গেছে। দেখুন, আমি ছুরির সাহায্যে আম কেটে নিয়েছি। এখন আমি যে কাজটি করব আপনারা দেখলেই অবাক হবেন যে আমটা কত সুন্দরভাবে উঠে আসে। আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর এই চামচের সাহায্যে কেটে রাখা আম এভাবে তুলে নিয়ে আসব। দেখুন, ঠিক এভাবে আসলে দেখবেন আমগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। আসলে পাকা আম যদি খোসা সহ আমরা ছিলে তারপরে কাটতে যাই তাহলে কিন্তু সুন্দরভাবে কাটা যায় না। আমি পুরো আমটা আপনাদের কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এভাবে কাটাটা কতটা সহজ। আমি আমের আরেকটা সাইড কেটে নিয়েছি। এখন এই অংশটা আমি আপনাদেরকে একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আবারও বলছি এই আমটা কিন্তু খুবই নরম হয়ে গেছে। আর খুব নরম হয়ে যাওয়া আম এভাবে চামচের সাহায্যে যদি উঠানো যায় তাহলে কিন্তু সবথেকে ভালো হয়। আমি আসলে এভাবে করি, আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, একটা আম আমি কেটে নিয়েছি, কত সুন্দর লাগছে। আশা করি আমার এই টিপসটা আপনারা ফলো করে দেখবেন। এখন যে টিপসটি নিয়ে আসলাম আপনাদের খুবই উপকারে লাগবে। আমি এর আগে তেলাপোকা দূর করার 2টি ঘরোয়া পদ্ধতি নিয়ে 2টি ভিডিও আপলোড করেছি, কিন্তু আজ আমি কোনো ঘরোয়া পদ্ধতি নিয়ে আসছি না। আমি আজ আপনাদেরকে দেখাবো তেলাপোকা মারার জন্য কোন ওষুধ ব্যবহার করবেন আর ওষুধটি কিভাবে ব্যবহার করবেন। অনেকেই হয়তো বলবেন এই চক ব্যবহার করেছেন, কিন্তু কিভাবে ব্যবহার করলে এই চক তেলাপোকা দূর করবে তাই আপনাদের আজ আমি দেখাবো। কারণ অনেকে কিন্তু চকটা ব্যবহার করে কিন্তু তেলাপোকা যায় না। তো আমি আশা করি আমার ভিডিওটা দেখলে আপনারা এরপরে এভাবে ইউজ করবেন, দেখবেন বাসা থেকে তেলাপোকা একদমই দূর হয়ে গেছে।
আর এটা হচ্ছে হিট চক, তবে বাজারে কিন্তু অনেক ধরনের চক পাওয়া যায়, আপনারা তেলাপোকা মারা যে কোনো চক নিলেই হবে। আর আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও না, এই চকটা ব্যবহার করে আমরা উপকার পেয়েছি, এর জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো দেখুন চকটা আমি বের করে নিয়েছি প্যাকেট থেকে। এখন আমার টাইলসটা অনেক সাদা, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ সাদা জিনিসে যদি সাদা দাগ দিই তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তবে আপনারা এই চক কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এজন্য দেখুন আমি বাচ্চাদের যে লেখার স্লেট আছে সেই স্লেটটা নিয়ে নিয়েছি, যেহেতু এটা কালো আমি খুব ভালোভাবে বোঝাতে পারবো। তো এই চকটা নেবেন আপনারা, আর আপনাদের যে ঘরের মেঝে আছে, মেঝের টাইলস বা ফ্লোর যেটাই হোক, সেখানে আপনারা এভাবে দাগ দিবেন। 3টা করে দাগ দিবেন, বড় বড় করে 3টা করে দাগ দিবেন, বেশিও দিতে পারেন, 4টা দাগ দিতে পারেন। এভাবে করে আপনাদের বাড়ির সবগুলো ঘরে, এমনকি বারান্দায়ও একটু দূরে দূরে 3-4টা করে দাগ দিয়ে রাখবেন। আর দাগগুলো কিন্তু পাশাপাশি দিবেন, দেখবেন যদি রাতে দেন সকালে উঠে দেখবেন তেলাপোকাগুলো মারা গেছে। আমি আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে কিন্তু গোল করে দিবেন। যদি আপনারা লম্বা দাগ দেন লম্বা দাগও দিতে পারেন, আর না হলে আপনারা কিন্তু এভাবে গোল করে ঘরের বিভিন্ন জায়গায় দাগ দিয়ে নিতে পারেন। অবশ্যই কিন্তু 3টা করে দিবেন, 3টা না দিলেও 3টা থেকে বেশি দিবেন, কিন্তু কিছুতেই 3টার কম দিবেন না। আর এভাবে যদি আপনারা রাতে দিয়ে রাখেন তাহলে দেখবেন আপনাদের বাসা থেকে তেলাপোকা মারা গেছে তো গেছে, এমনকি তেলাপোকা পালিয়েও যাবে। আর এভাবে যদি আপনারা কয়েকদিন করেন তাহলে দেখবেন আপনার বাসায় আর কিছুতেই তেলাপোকা আসবে না। এই ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হচ্ছে এই ওষুধটা কিন্তু যখন তখন ব্যবহার করলে আপনার বাসা থেকে তেলাপোকা মরবে না। যেদিন খুব গরম পড়বে অর্থাৎ টেম্পারেচারটা হাই থাকবে, সেদিন রাতে আপনারা এই তেলাপোকা মারার ওষুধটি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে করে ঘরের বিভিন্ন জায়গায় দাগ দিয়ে রাখবেন। দেখবেন তেলাপোকা একদমই দূর হয়ে যাবে, আর কখনোই আসবে না। এখন যে টিপসটি নিয়ে চলে আসলাম তা আপনাদের অনেক ভালো লাগবে। রুটি বানানোর সময় আমরা যখন পানিটা সেদ্ধ করে নিই তখন তো স্বাভাবিকভাবে একটু লবণ দিয়ে নিই, এর সাথে যদি আরও কিছু উপাদান দেওয়া যায় তাহলে দেখবেন আপনাদের রুটি একদমই নরম হয়ে যাবে। আমি দেখুন এখানে সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি, খুব বেশি কিন্তু না, খুবই সামান্য একটু চিনি। আর এর সাথে যদি আপনারা একটু সয়াবিন তেল অর্থাৎ সাদা তেল দিয়ে নেন, এরপরে যদি আপনারা এই পানি ফুটিয়ে নিয়ে আটা সেদ্ধ করে নেন তারপরে রুটি বানান, তাহলে দেখবেন আপনাদের রুটি একদমই নরম হয়ে যাবে। আসলে রুটি নরম করার অনেকগুলো টেকনিক আছে, তার ভিতর আমি একটা টেকনিক আপনাদেরকে আজকে বলে দিলাম। আর যারা নিয়মিত রুটি বানায় তাদের আসলে কোনো টিপস দেওয়ার প্রয়োজন হয় না, কারণ তারা করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে তাদের আর কোনো টিপসের প্রয়োজন হয় না। তবে যারা নতুন সংসারী বা গৃহিণী তাদের জন্য কিন্তু এই টিপসটি খুবই কার্যকর, কারণ সংসার জীবনে প্রথম রান্না করতে গেলে তারা কিন্তু অনেক কিছুই বোঝে না, আর রুটি বানানোটা তো তাদের কাছে অনেক বেশি কষ্টের একটা বিষয় হয়ে যায়। আশা করি রুটি নরম করার জন্য আমার এই টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে। এতক্ষণ ধরে আমি অনেকগুলো টিপস দিয়েছি, টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।